তখন রাত ৮টা। প্রতাপপুরের আকাশে অমাবস্যার গাঢ় অন্ধকার। হাড় কাঁপানো পৌষ মাসের রাত। গত ১ সপ্তাহ হল বাবা নেই। সংসারের ভার, অসুস্থ মায়ের সেবা আর ছোট বোন রিনার পড়াশোনা, সব দায়িত্ব যেন কাঁধের উপর চেপে বসেছে শিবুর। তার বাবা পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটির অবস্থা আরও খারাপ হয়েছে। বাবার অসুস্থতার সময় হাতছাড়া হয়েছিল শিবুর মুদির দোকানটিও। আজ সকালে ঠিক ৮টায় শিবু মাকে ডেকে বলেছিল, মা, আজ ভাবছি পুকুর থেকে কটা মাছ তুলব। কেন বাবা, হঠাৎ? ভাবছি সেই মাছগুলো নিয়ে একটু বাজারে বসবো, যদি একটু রোজগারপাতি হয়। দেখ বাবা, আজ অমাবস্যা, বেশি রাত করিস না। মা, এত চিন্তা করো না তো। আর জানিস, পাশের পূর্বপাড়া গায়ে নাকি এক মারণ রোগ লেগেছে। শুনেই মাথা নিচু করে শিবু বাজারের দিকে রওনা দিয়েছিল। এখন রাত প্রায় 10টা। শীতকাল, তার উপর অমাবস্যার কারণে আলোটা বড় ম্লান। আজ শিবুর মাছ বেশ ভালোই বিক্রি হয়েছে। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে শিবু। যাকগে, আজ হাতে মোটামুটি টাকা ভালোই এলো। হিসেব শেষ করে বাড়ির পথে আসছিল সে। সঙ্গী ছিল সিধুদা। কিন্তু দিদির বাড়ি থেকে হঠাৎ ছেলের খবর আসায় মাঝপথে আলাদা হতে হলো। কাঁধে বাঁশের ঝুড়ি, গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে শিবু। শরীরে বইছে ঠান্ডা কনকনে হাওয়া। অমাবস্যার অন্ধকার আজ আরো তীব্র। দূরের ঝোপের ধার থেকে শোনা যাচ্ছে এক শিয়ালের করুণ আওয়াজ। শিবু পথ চলতে চলতে একটু দাঁড়ালো, মুখে এক চিলতে হাসি। আজ যা টাকা এলো, মায়ের জন্য একটা ছাপা শাড়ি ঠিক কিনতে পারবো। আর এখন মাকে জানাবো না, থাক, মাকে সারপ্রাইজ দেব। আর কিছু টাকা দিয়ে রিনার জন্য কাঁচের চুড়ি কিনবো। ওর স্কুলের টাকাটাও মিটিয়ে দেব। আর ওই টাকা থেকেই মায়ের জন্য ওষুধের খরচাটাও সরিয়ে রাখতে পারবো। বাবা তো চলে গেছেন, কিন্তু বাবার দায়িত্ব যে আমাকেই পালন করতে হবে। শিবুর চোখের কোণটা সামান্য ভিজে উঠল। শিবুর মা তারাদেবী গ্রামে শিবুর মা নামেই পরিচিত। হাতের সেলাইয়ের কাজে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু স্বামী চলে যাওয়ার পর তিনি কেমন যেন মনমরা হয়ে গেছেন। বছর 3 হলো তাঁর কাশির উপশম হচ্ছে না। ডাক্তার বলেছে ফুসফুসে জল জমেছে, যার জন্য ভালো ওষুধের দরকার। তাই শিবু আরো ভালো চিকিৎসার জন্য বেশি করে মাছ বিক্রি করতে চায়। এসব ভাবতে ভাবতেই শিবু হেঁটে চলল। তারাদেবী এখনো উঠোনে বসে শিবুর অপেক্ষায়। হাতে একটা কেরোসিন লণ্ঠন আর গায়ে জড়ানো চাদর। হাজার শরীর খারাপ সত্ত্বেও শিবু ফিরলেই গরম খাবার তুলে দেবেন। আমবাগান পেরিয়ে শিবু যখন বাড়ির কাছাকাছি, তখন হঠাৎ চোখে পড়ল হারান কাকার দোকানের দিকে। এক হলদেটে মৃদু আলো জ্বলছে। দোকানটা গত সপ্তাহখানেক বন্ধ ছিল, কারণটা শিবু জানে না। এত রাতে হারান কাকার দোকান খোলা কেন? আর বিগত কিছুদিন তো বন্ধই ছিল এই দোকান। যাই তো, একবার গিয়ে দেখি। তবে মা বলেছিল যদি হারান কাকার দোকান খোলা পাই তাহলে গিয়ে কিছু খেয়ে নিতে। খিদেও পেয়েছে। শিবু আস্তে আস্তে দোকানের কাছে এগিয়ে যায়। দেখে দোকানটার শাটার নামানো, কিন্তু ভেতরে আলো জ্বলছে। শাটারের সামনে রাখা বেঞ্চিতে একজন পাঞ্জাবি পরা ভদ্রলোক বসে আছেন। তিনি আলো জেলে বসে আছেন মনে হলো। অদ্ভুত, এনাকে তো আগে দেখিনি। ইনি কে? লোকটা মাথা তুলতেই শিবু জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, আপনি এত রাতে এখানে কেন? মানে এটা তো দোকান বন্ধের সময়। আমাকে তুমি চিনবে না, আমি এই পাড়ার লোক না, আমি পাশের পাড়া দীননাথ। পাশের পাড়া মানে? পূর্ব পাড়ার। এটা তো হরেন কাকার দোকান। কাকা কোথায়? আর এই দোকান তো বেশ কিছুদিন ধরে বন্ধই দেখছি। কি হয়েছে আপনি কিছু জানেন? হ্যাঁ, হরেন আর এই পৃথিবীতে নেই বাবা। কয়েকদিন আগেই কালা জ্বরে মারা গেছে। আপনি কি করে জানলেন? হরেন আমাদের পাড়ায় থাকে। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
এই জ্বর আমাদের পাড়ার প্রায় অনেককেই শেষ করে দিয়েছে। আমার 7 বছরের নাতনি তাকেও ছাড়েনি। এই কথা শোনার পর শিবুর মনে এক প্রবল ভয় জেগে উঠল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে ভেসে উঠল তার অসুস্থ মা আর ছোট বোন রিনার মুখ। দাদু, আমারও কিছুদিন হলো বাবা মারা গেছেন। আমরা তাকে বাঁচাতে পারিনি। আমার মায়ের কাশিটাও কমছে না পুরোপুরি, তবে আমার বন্ধু পাঁচু, সেও আমার মায়ের চিকিৎসা করছে। ও খুব ভালো ডাক্তার। আমাদের গ্রামে আর কোনো ক্ষতি হবে না। আমি পাঁচুকে বুঝিয়ে বলবো, ও ঠিক ওষুধ দেবে আপনাদের। না বাবা, ওই গ্রামে তেমন কোনো ভালো ডাক্তার নেই। সবাই ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে। কেউ আর ভরসা দিতে পারছে না। দীননাথের মুখের দিকে তাকিয়ে শিবু স্থির করল, যাই ঘটুক সে তার পরিবারকে এই রোগ থেকে রক্ষা করবে। সময় আনুমানিক রাত 10টা। দীননাথের সঙ্গে কথা শেষ করে শিবু তার বাড়ির উঠোনে পৌঁছল। তার মা তারা দেবী দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এই শিবু, আজ এত দেরি করে ফেললি কেন? আসলে কাজ ছিল গো একটু, তাই। যাকগে মা, খেতে দাও, খিদে পেয়েছে তো। সেদিনের মেনুতে ছিল ভাত আর ডিমের তরকারি। খাওয়া শেষ করে শিবু তার বিছানায় শুতে যায়। বেশ কিছুক্ষণ পর তার চোখ বুজে আসে। হঠাৎ মনে হয় মাথার কাছের জানলাটা কেউ খুলছে। শিবু চোখ মেলতেই দেখে 1 বছর 7 বাচ্চা মেয়ে তাকে দেখে হাসছে। শিবু মেয়েটাকে দেখে কিছুটা অবাক হয়ে তার সামনে যেতেই দেখে মেয়েটার মুখটা পুরো সাদা। সে শিবুকে ফিসফিস করে বলছে, দাদা, আমাদের গ্রামে মরক লেগেছে। কোনো ডাক্তার চিকিৎসা করছে না। তুমি আমাদের গ্রামকে বাঁচাও। এই কথা বলার সাথে সাথেই মেয়েটা ধোঁয়ায় মিশে যায়। আতঙ্কে শিবুর চোখে জল ভরে যায়। তার মনে পড়ে, এই পরিস্থিতিতে পাঁচুই একমাত্র ভরসা। পাঁচু কাল বিকালে গ্রাম ছেড়ে চলে যাবে, তাই এই রাতেই তার বাড়ি যাওয়াটা দরকার। ঘড়িতে তখন আনুমানিক রাত 2টো। শিবু এই গাঢ় অন্ধকারের মধ্যে পাঁচুর বাড়ির দিকে রওনা হয়। গ্রামের মাঝে একটা টিনের চালের ছোট ঘর। বাইরে লেখা ডাক্তার পঞ্চানন মণ্ডল, MBBS। দরজার পাশে একটা পুরনো সাইনবোর্ড। ঘরের ভিতর একটা টেবিল ল্যাম্পের হলদে আলোয় পাঁচু বসে আছেন। চোখে মোটা কাঁচের চশমা, হাতে একটা পুরনো মেডিকেল বই। টেবিলে ছড়ানো কিছু প্রেসক্রিপশন, একটি স্টেথোস্কোপ আর 1 কাপ ঠান্ডা চা। হঠাৎ পাঁচু তার দরজায় একটা জোরে আওয়াজ শুনতে পেলেন। পাঁচু চমকে মুখ তোলেন। পাঁচু, পাঁচু, দরজা খোল রে। আরে 1 সেকেন্ডও নষ্ট করবার মতো সময় নেই। পাঁচু দ্রুত দরজার কাছে এগোয়। শেকল খুলে দরজা খুলতেই শিবু ঝড়ের গতিতে ভেতরে ঢোকে। পাঁচু চমকে দাঁড়িয়ে চশমাটা একটু ঠিক করে বলে, শিবু, তুই এত রাতে? কি হয়েছে রে তোর? আরে এমন হাঁপাচ্ছিস কেন? আমাদের পাশের পাড়া, পূর্ব পাড়া, পুরো গ্রাম কালা জ্বরে শেষ হয়ে যাচ্ছে। 3 দিনে 50-এর বেশি লোক মরেছে শুনলাম। হারান কাকার দোকানের কাছে গিয়ে দেখলাম দীননাথ বলে একজন দাদু বসে আছেন। উনি বললেন যে ওনার 7 বছরের নাতনিও নাকি কালা জ্বরে মারা গেছেন। পাঁচু, পাঁচু, আমার খুব ভয় করছে রে। আমার বোন রিনা, 10 বছরের মেয়ে, ওর যদি রোগ হয় আমি আমি মরে যাব রে। পাঁচু কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। তারপর দ্রুত ব্যাগ খুলে ওষুধ গোছাতে শুরু করে। আমি এই রোগটারই ভয় পাচ্ছিলাম। যদি এটা কারো হয়ে থাকে তাহলে আমাদের হাতে সময় মাত্র 48 ঘন্টা। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, এই সব ওষুধ লাগবে। গত বছর মেডিকেল কলেজে এই রোগের ওপর থিসিস করেছিলাম। আমি ভেবেছিলাম এটা হয়তো এই গ্রামে কোনো কাজে লাগবে না, কিন্তু দেখছি এটা কাজে লাগছে। বন্ধু, তোর সাথে আমি সব সময় আছি। তুই শুধু পূর্বপাড়া গ্রামকে বাঁচা। পাঁচু একটা মাঝারি আকারের ফার্স্ট এড ব্যাগ শিবুর দিকে এগিয়ে দিয়ে বলেন, এটা তুই নে। ইঞ্জেকশনের বাক্সটা সাবধানে রাখবি। আমি আর একটা ব্যাগ নিচ্ছি। পাঁচু গায়ে একটা রেনকোট জড়িয়ে নেন। শিবু তার হাতে লণ্ঠনটা তুলে নেয়।
এবং ব্যাগটা দ্রুত কাঁধে নেয়। মনে রাখিস, আজ আমরা ওই গ্রামের শেষ আশা, আমাদের পারতেই হবে। শিবু, চল, আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না। সূর্যের আলো ওঠার আগেই আমাদের গ্রামে পৌঁছাতে হবে। তারা চণ্ডীমণ্ডপের কাছাকাছি আসতেই শিবু হঠাৎ থেমে গেল। দাঁড়া পাঁচু, ওদিকে দেখ তো, ওই বট গাছের নিচে কারা যেন জটলা করছে। এত রাতে মনে হচ্ছে কোনো হাট বসেছে। তারা সাবধানে আরো কিছুটা এগোলো। বট গাছের নিচে দুজন পুরুষ অন্ধকারে বসে আছে। কাকা, আপনারা কে? এত রাতে এখানে কি হচ্ছে? হাঁটু মুড়ে বসে থাকা লোকটি বলল, আমরা আমরা বেচা কেনা করছিলাম রোজকার মতো। তা তোমরা কোথা থেকে আসছো বাবা? রোজকার মতো? রাত দুটোয় কিসের বেচা কেনা হয় কাকা? হয় হয় বাবা হয়। তা তোমরা যাচ্ছ কোথায়? আমরা পূর্বপাড়ায় যাচ্ছি একটা জরুরি কাজে। শুনেই দুজন লোক একে অপরের দিকে তাকিয়ে আবার তাদের দিকে চেয়ে দেখল। তারা দেখল লোক দুটির মুখ অদ্ভুত রকমের কালো। পূর্ব পাড়ায়? তোমরা খুব সাহসী ছেলে। কথাটা শেষ হওয়ার আগেই একটা দমকা ঠান্ডা বাতাস লণ্ঠনের শিখাটাকে দপ করে নিভিয়ে দিল। শিবু আতঙ্কিত হয়ে আলো জ্বালাতে জ্বালাতেই দেখল চারপাশ শূন্য। না কোনো মানুষ, না কোনো জিনিসপত্র। ও ঈশ্বর! শিবু, এরা মানুষ নয়, এ গ্রামের আত্মা। চল এখনই, চল, 1 মিনিটও এখানে দাঁড়ানো যাবে না। তারা প্রায় ছুটতে ছুটতে আমবাগানে ঢুকল। হঠাৎ শিবু থমকে গেল। সে দেখল একটা কচি আম গাছের গোড়ায় সেই সাদা পোশাক পরা ছোট্ট মেয়েটি বসে গুনগুন করছে, ঠিক যেন তার স্বপ্নে দেখা সেই মেয়ে। দেখ পাঁচু, ওই সেই মেয়েটা আমার কাছে এসেছিল। তুই কথা বলিস না, চল যাই। দাদা, তুমি এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার দাদু, আমার দীননাথ দাদু, তিনি তো এখানে এই পথে পড়ে আছেন। কোথায় তোমার দাদু? তুমি তুমি কোথায় দেখেছো? মেয়েটি হাত বাড়িয়ে পথের পাশে একটি বেঞ্চের দিকে ইশারা করল। একজন বয়স্ক লোক শুয়ে আছে, তার গায়ে ঠিক দীননাথের পাঞ্জাবি। শিবু বাবা, তুমি এসেছ, তুমি আমাদের ভরসা। ওহ, কি অসহ্য যন্ত্রণা! আমার 7 বছরের নাতনি, সেও তো এই জ্বর সহ্য করতে পারেনি। পাঁচু দ্রুত লোকটির দিকে এগিয়ে গেল। সে তার স্টেথোস্কোপ বের করতে গিয়েও থমকে গেল। শিবু, এর শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু নিঃশ্বাস নেই। এটা একটা মৃতদেহ। ডাক্তার, তুমি তো মৃতদেহ পরীক্ষা করছো। আমার দাদু তো মরে গিয়েও শান্তি পাচ্ছে না। মেয়েটি আম গাছের ডালে অদৃশ্য হয়ে গেল। বেঞ্চ, লোক সব মিলিয়ে গেল। পাঁচু, পালা পালা, ওরা সবাই ভূত। আমরা ভুল জায়গায় এসেছি পাঁচু। না শিবু, পালাতে পারি না। যদি একটাও মানুষ বেঁচে থাকে, আমাদের যেতেই হবে। এটাই আমাদের শেষ পরীক্ষা। পাঁচু আর শিবু দ্রুতগতিতে ছুটছে। লণ্ঠনের আলোয় তাদের পথ কাঁপছে। রাতের হিমশীতল বাতাস যেন ভয়কে আরো বাড়িয়ে তুলছে। প্রায় 1 মাইল পথ পেরোনোর পর তারা গ্রামের শেষ প্রান্তে থাকা পুরনো বাঁশের সাঁকোর কাছে পৌঁছয়। শিবু দাঁড়া। কিরে, এখন থামলি কেন? দুজনে সাঁকো পার হলো। পাঁচু, এই কেমন যেন একটা বিশ্রী গন্ধ। শিবু, শিবু, নিঃশ্বাস আটকে রাখ। গ্রামের কেন্দ্রে একটি ভাঙা দাওয়ার উপর জটলা করে বসে আছে বেশ কয়েকজন লোক। তাদের হাতে একটিও লণ্ঠন নেই, শুধু তাদের মুখে আতঙ্কে ভরা রেখাগুলি অন্ধকারেও স্পষ্ট। শিবু লণ্ঠনটি সামনে ধরতেই জটলার মধ্যে থেকে এক শীর্ণকায় বৃদ্ধ আতঙ্কিত চোখে উঠে দাঁড়ালেন। তার লুঙ্গি ছেঁড়া, গায়ে একটা ময়লা চাদর। কে বাবা? পুলিশ নাকি? চলে যাও, চলে যাও, এখানে মরণ ছাড়া কিছু নেই। এই রাত্রিরে কেন এসেছো?
আমি ডাক্তার পঞ্চানন মণ্ডল, সঙ্গে শিবু আমার বন্ধু। আমি শুনেছি এখানে কালাজ্বর শুরু হয়েছে। ভয় পাবেন না কাকা, আমরা চিকিৎসা করতে এসেছি। ডাক্তার বাবু, আপনি আমাদের ভগবান তো। কাল সকালে আমার নাতনিরও জ্বর এসেছে, ওরা বলছে এটা নাকি মরণ রোগ। সময় নষ্ট করা যাবে না। কোথায় রোগী, কোথায়? বৃদ্ধ নিয়ে গেলেন গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িটির দিকে। দরজা ঠেলে ভিতরে ঢুকলো পাঁচু। কুপির আলোয় বিছানায় শুয়ে আছে বছর 12-র একটি ছেলে। জ্বরে তার শরীর কাঁপছে, পেটের দিকটা অসম্ভব ফোলা, মশা ভনভন করছে। পাঁচু দ্রুত ছেলেটির কাছে হাঁটু গেড়ে বসে তার কপালটা ছুঁয়েই চমকে উঠল। ওহো, জ্বর 105-এর ওপর। এই তাপমাত্রায় বেশিক্ষণ থাকলে ব্রেন ড্যামেজ হবে। বল, কি করতে হবে? দাদু, আমার পরিষ্কার ফোটানো জল চাই। উনুন ধরিয়ে জল গরমের ব্যবস্থা করুন এখনই। আর শিবু, তুই আমার ছোট ব্যাগটা থেকে ইঞ্জেকশন এবং স্টেবল স্যালাইনটা বার কর তাড়াতাড়ি। কাকা, আপনি বাইরে যান। শিবু ছাড়া এখানে কেউ থাকবে না। শিবুর কাজ হলো আলো ধরা আর আমাকে সাহায্য করা। বৃদ্ধ বাইরে বেরিয়ে গেলেন। শিবু দরজা বন্ধ করে দিল। শিবু, এই রোগীকে ধরে রাখ। কাঁপুনি শুরু হবে এক্ষুনি ইঞ্জেকশন দেওয়ার পর। তার আগে শিবু, তুই বাইরে যা। গ্রামের লোকজনকে ডেকে বল, যারা অসুস্থ তাদের সবাইকে যেন এই উঠোনে নিয়ে আসে। যাদের জ্বর কম তাদের আলাদা রাখবি। দ্রুত, আমাদের হাতে মাত্র 48 ঘন্টা। শিবু লণ্ঠনটা পাঁচুর পাশে রেখে ব্যাগটা কাঁধে নিয়ে আবার অন্ধকারে বেরিয়ে গেল। ডাক্তার পঞ্চানন মণ্ডল শুরু করলেন গ্রামের জীবনের তার প্রথম এবং কঠিনতম লড়াই। শিবু ঝড়ের গতিতে বেরিয়ে এসে গ্রামের লোকজনের কাছে পৌঁছল। শুনুন, আপনারা ভয় পাবেন না। ডাক্তারবাবু এসেছেন, ডাক্তার পঞ্চানন মণ্ডল। যারা যারা অসুস্থ তাদের সবাইকে এক্ষুনি এই উঠোনে নিয়ে আসুন। যাদের শুধু জ্বর কম তাদের আলাদা করে রাখুন। তাড়াতাড়ি করুন, সময় নষ্ট করবেন না। বৃদ্ধ ও অন্য কয়েকজন যুবক শিবুর কথা শুনে যেন নতুন করে সাহস পেল। রাত তখন প্রায় 3টে। গ্রামের চাতাল বা উঠোনটি যেন এক হাসপাতালে পরিণত হয়েছে। রোগীরা কম্বল, মাদুর বা ছেঁড়া পাটি পেতে শুয়ে আছে। তাদের কাতরানি আর চাপা গোঙানির শব্দ বাতাসে মিশে যাচ্ছে। পাঁচু ঘর থেকে বেরিয়ে এই দৃশ্য দেখল। শিবু, ভালো করে শোন। আমার কাছে কালাজ্বরের জন্য প্রয়োজনীয় ওষুধের প্রথম ডোজটা আছে। আমি সিরিয়াল ধরে ইঞ্জেকশন দিতে শুরু করব, কিন্তু এর আগে তোকে দুটো কাজ করতে হবে। দ্রুত সবার নাম, বয়স আর জ্বরের মাত্রা লিখে ফেল। আর এই ঘরটা দ্রুত পরিষ্কার করা দরকার। মশা মারার ধোঁয়ার ব্যবস্থা কর। এখানে চিকিৎসা করতে হলে পরিচ্ছন্নতা চাই। গ্রামের লোকজনকে বল যেন বাড়ির চারপাশ শুকনো রাখে। শিবু তৎক্ষণাৎ একটা পুরনো খাতা আর পেন্সিল নিয়ে রোগীদের পাশে বসা শুরু করলো। কি নাম আপনার কাকা? জ্বর কতক্ষণ? ভয় পাবেন না, ডাক্তারবাবু এসে গেছেন, বলুন। পাঁচু ইতিমধ্যে প্রথম অসুস্থ মানুষটির দিকে এগিয়ে এলো। তারপর দ্রুত হাতে একের পর এক রোগীর জন্য ইঞ্জেকশন প্রস্তুত করতে লাগলো। এই ওষুধটা একটু জ্বালা করবে, সহ্য করতে হবে। এই ওষুধই আপনার প্রাণ বাঁচাবে। আর মনে রাখবেন, টানা 10 দিন এই ইঞ্জেকশন নিতে হবে। একদিনও বাদ গেলে চলবে না। শিবু দ্রুত হাতে তালিকা বানাচ্ছে। হঠাৎ একটা ছোট্ট মেয়ে কাঁদতে শুরু করলো। দাদা, দাদা, আমার গা পুড়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, দাদা। শিবু তার হাত ধরল, তার চোখ ভিজে এলো। এই দৃশ্য দেখে তার স্বপ্নে দেখা মেয়েটির কথা মনে পড়ল। চুপ শোনা, চুপ কর বাবা। ডাক্তারবাবু এসে গেছেন। একটু পর তোর আর কোনো কষ্ট হবে না। দেখিস, তুই একদম ভালো হয়ে যাবি বাবা। পাঁচু ইঞ্জেকশন শেষ করে শিবুর দিকে তাকালো। অর্ধেক রাতের মধ্যে আমার স্টক প্রায় শেষ শিবু। আগামীকাল সূর্য ওঠার আগেই আমাদের ফিরে যেতে হবে। আমাকে আরও ওষুধ কিনতে হবে, স্যালাইনও আর অ্যান্টিবায়োটিকও চাই। চিন্তা করিস না পাঁচু, আমি তোর সঙ্গে যাব। কিন্তু মনে রাখিস, আমরা যদি ফিরে যাই তবে এই গ্রাম আবার একা হয়ে যাবে। তুই থাকবি। শিবু একবার পুরো গ্রাম সে অসুস্থ শিশুগুলোর মুখের দিকে তাকালো।
তুই কাল সকালেই ফিরে যা, আমি এখানে থাকছি। আমি দেখব এদের কারো যেন ইঞ্জেকশন বন্ধ না হয়, কেউ যেন আশা না হারায়। তুই শুধু ওষুধ নিয়ে ফিরে আয়। ঠিক আছে, তুই তাহলে সকাল পর্যন্ত এখানে সামলা। আমি দিনের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ব। সারা রাত জেগে থাকতে হবে তোকে বন্ধু। আজ রাতে আমি আর চোখ বুঝতে চাই না বাচু। এখানকার প্রতিটা মানুষ এখন আমার রিনা। তখন প্রায় ভোর 4টে। পাঁচু ইঞ্জেকশন দেওয়ার কাজ শেষ করে এসেছে। তার শরীরে চরম ক্লান্তি। শিবু তখন উঠোনে জ্বরের ঘরে শুয়ে থাকা শিশুদের দেখভাল করছে। শিবু, প্রথম দফার কাজ শেষ, সকালের আলো ফোটার অপেক্ষায় আছি। তুইও একটু জিরিয়ে নে। না রে পাঁচু, ঘুম আসছে না। মনে হচ্ছে চারপাশে আরো কিছু আছে। একটা অস্বস্তি হচ্ছে কেমন। ওটা ক্লান্তির ছাপ বন্ধু, আর এই গ্রামের মানুষের যন্ত্রণা তোকে ভাবাচ্ছে। হঠাৎ সেই মুহূর্তে বন্ধ থাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঘরটি থেকে একটি চাপা ফিসফিসানির শব্দ এলো, যেখানে কেউ ছিল না। ফিরে যাও ডাক্তার। পাঁচু এবং শিবু দুজনেই চমকে উঠল। শব্দটা মানুষের নয়, কিন্তু স্পষ্ট। শুনলি পাঁচু? পাঁচু শুনলি? এটা এটা ওই মেয়েটার গলা, যে আমার জানলাই এসেছিল। শিবু লণ্ঠন হাতে সেই ঘরের দিকে দ্রুত এগিয়ে গেল। পাঁচু তাকে অনুসরণ করল। কে কে আছিস ভিতরে? ঘরের ভেতর থেকে এবার স্পষ্ট কান্নার শব্দ এলো, যেন একাধিক শিশু একসঙ্গে কাঁদছে। সে কান্নার শব্দে গ্রামের অসুস্থ মানুষগুলো ঘরের মধ্যে ছটফট করতে শুরু করলো। আমার নাতনিকে বাঁচায়নি, কেউ বাঁচায়নি। এই গ্রাম আমার অভিশাপ নিয়েছে। সবাই মরবে, সবাই মরবে। পাঁচু দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে কেউ নেই, শুধু কালাজ্বরের রোগীর ব্যবহৃত কিছু পুরনো জিনিস। লণ্ঠনের আলো দেওয়ালে পড়তেই আলো ছায়ার খেলায় একটা অস্পষ্ট দীর্ঘ ছায়া দেখতে পেল শিবু। ছায়াটা যেন 7 বছরের একটা শিশুর। পাঁচু, ওই দেখ। পাঁচু দ্রুত ঘরের ভেতরের কোণে একটি পুরনো মাদুরের দিকে টর্চ ফেলল। সেখানে পড়ে আছে একটি ছেঁড়া রক্তমাখা ফ্রক, আর তার পাশে কিছু শুকনো নিম পাতা। এই দেখ শিবু, এটা অভিশাপ নয়, এটা মানুষের অজ্ঞতা। ঠিক তখনই বৃদ্ধ ছুটে এলেন। কি হয়েছে ডাক্তারবাবু? ওটা তো দীননাথের নাতনি রমার ঘর। ও তো 3 দিন আগে মারা গেছে। জ্বর হয়েছিল, আমরা শুধু নিম পাতা দিয়ে ঝাড়ফুঁক করেছিলাম। ডাক্তার ডাকতে সাহস হয়নি। অভিশাপটা ভূত নয় শিবু, অভিশাপ এই গ্রামের অন্ধকার, অজ্ঞতা আর ভুল ধারণা। ওই মেয়েটি শুধুমাত্র কালাজ্বরে মরেনি, সে মরেছে এই গ্রামে ডাক্তার না আসার ভয়ে, মরেছে ঝাড়ফুঁকের ওপর ভরসা করে। তার মানে সেই সাদা মুখের মেয়েটা, সে আসলে সাহায্য চাইছিল। তার মৃত্যুটা হয়তো এড়ানো যেত। ঠিক ধরেছিস, সে আমাদের কাছে ভয় দেখাতে আসেনি, সে এসেছিল তার মতো আর যারা মারা যাচ্ছে তাদের বাঁচাতে। আমরা এই ভুল ধারণার সঙ্গে লড়াই করতে এসেছি শিবু। এই ভয়টাই ডাক্তারকে গ্রামে আসতে দেয় না। আমাদের হাতে আর সময় নেই, আমি এখনই রওনা দেব। এখন আমাদের শুধু ওষুধ আনলে চলবে না, সঙ্গে আনতে হবে সচেতনতা। গ্রামের লোকজনকে বোঝাতে হবে কালাজ্বর ছোঁয়াচে নয়, আর এই মড়ক ঈশ্বরের অভিশাপ নয়, মশার কামড়। পাঁচু রেনকোটটা কাঁধে নিয়ে প্রস্তুত হলো। শিবু লণ্ঠন হাতে তার পাশে দাঁড়ালো। তুই যা পাঁচু, আমি এই গ্রামের পাহারা দেব। সূর্য ওঠার আগেই ডাক্তার পঞ্চানন মণ্ডল বাইকে চড়ে রওনা হলেন শহরের দিকে। ভোর হতে তখনও কিছুটা বাকি, পূর্ব দিক ফর্সা হতে শুরু করেছে মাত্র। ডাক্তার পঞ্চানন মণ্ডল বাইকে চড়ে পূর্বপাড়ার কাঁচা রাস্তা ধরে দ্রুত গতিতে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। প্রায় আধ ঘন্টা একটানা বাইক চালানোর পর পাঁচু গ্রামের শেষ সীমানা পেরিয়ে প্রধান সড়কে উঠল। শহরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার।
হঠাৎ সড়কের বাঁকে একটা বড় শুকনো গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখল পাঁচু। রাস্তা পুরোপুরি বন্ধ। এত ভোরে কেই বা এই গুঁড়ি এখানে ফেললো? সে বাইক থামিয়ে গুঁড়িটা সরাতে যাওয়ার আগেই ঝোপের আড়াল থেকে দুজন লোক বেরিয়ে এলো। তাদের মুখ কাপড়ে ঢাকা, হাতে মোটা লাঠি। কে ডাক্তারবাবু? এত ভোরে কোথায় চললেন? দাঁড়ান। আমি ডাক্তার, গ্রামের রোগীদের জন্য ওষুধ আনতে যাচ্ছি, পথ ছাড়ুন। ওষুধ? সে ওষুধ আমরা নিয়ে যাব। আর আপনি আবার গ্রামে ফিরে যাবেন, কিন্তু দেখবেন আপনার রোগী ততক্ষণে শেষ। আপনারা কারা? আমার উপর কেন চড়াও হচ্ছেন? আমরা হলাম গ্রামে শান্তি রক্ষা কমিটির লোক। এই মড়ক ঈশ্বরের অভিশাপ। ডাক্তার দেখালে এই অভিশাপ আরো ছড়াবে। আপনি যত তাড়াতাড়ি গ্রাম ছাড়বেন তত গ্রামের মঙ্গল। আপনি চিকিৎসা বন্ধ করুন। এটা কোনো অভিশাপ নয়, এটা মশাবাহিত রোগ। আমি চিকিৎসা বন্ধ করব না। পাঁচু তার বাইক স্টার্ট দিতে গেলে লোকটি লাঠি দিয়ে বাইকের সামনে আঘাত করলো। বাইকটা কাত হয়ে গেল। বেশি চালাকি করার চেষ্টা করবেন না। আপনার ব্যাগ আর বাইক এখানেই থাকবে। আপনি হেঁটেই ফিরে যান, ঠিক আছে? আর চিকিৎসা করালে পরের বার আপনার পরিণতি কিন্তু ভালো হবে না। পাঁচু বুঝল তর্ক করে লাভ নেই। এই মুহূর্তে তার কাছে সময় সবচেয়ে মূল্যবান। বাইক ফেলে এলে তার মূল্যবান সময় নষ্ট হবে। ঠিক আছে, আমি ফিরে যাব, কিন্তু আমার ব্যাগটা নিয়ে যেতে দিন। ওতে আমার ব্যক্তিগত কিছু জিনিস আছে। লোক দুটি পাঁচুকে ধাক্কা মেরে বাইকের কাছে ফেলে দিল। তারা বাইক নিয়ে যাওয়ার প্রস্তুতি নিল। এই সুযোগে পাঁচু তার ব্যাগ থেকে স্টেথোস্কোপ আর কিছু ওষুধের শিশি ঝোপের মধ্যে ছুঁড়ে দিল। শুধু বই আর কাগজ, ধুর, যা পালা এখান থেকে। পাঁচু এক মুহূর্ত দেরি না করে শরীরের সমস্ত শক্তি একত্র করে উঠে দাঁড়ালো এবং উল্টো দিকে নয়, গ্রামের দিকে ফিরে দৌড়তে শুরু করল। পূর্বপাড়ায় তখন সকাল হয়েছে, কিন্তু গ্রামের পরিবেশে কোনো পরিবর্তন আসেনি। শিবু সারা রাত জেগে অসুস্থ মানুষগুলোর পাশে বসেছিল। বৃদ্ধ এগিয়ে এলেন। কাকা, ডাক্তারবাবু ওষুধ আনতে গেছেন। আমি এখানে রয়েছি, চিন্তা করবেন না। তবে আমায় একটা কাজ করতে হবে। শোনো সবাই, এই রোগ ছড়িয়েছে মশা থেকে। আমরা যদি মশা না মারতে পারি তবে ডাক্তারবাবু লক্ষ লক্ষ টাকার ওষুধ দিলেও কাজ হবে না। আমরা লড়াই করব। এই মুহূর্ত থেকে আপনারা সবাই মিলে গ্রামের চারপাশের ডোবা, পুকুরের জল সব পরিষ্কার করুন। বৃদ্ধ ও গ্রামের যুবকেরা শিবুর এই কথায় যেন নতুন এক শক্তি পেল। তারা দেখল তাদের একজন হয়ে শিবু তাদের পাশেই আছে। ঠিক তখনই প্রধান সড়কের দিক থেকে পাঁচুর হাঁপাতে হাঁপাতে ছুটে আসার শব্দ শোনা গেল। তার সারা শরীর ঘামে ভেজা, কপাল থেকে রক্ত ঝরছে। পাঁচু, পাঁচু, কি হয়েছে তোর? তোর বাইক কোথায়? শিবু, বাইক নিয়ে গেছে। ওরা চিকিৎসা বন্ধ করতে চায়। ওরা চায় আমরা গ্রামে ফিরে যাই। ওরা চায় এই মড়ক থাকুক। পাঁচু তখন চোখ তুলে দেখল গ্রামের যুবকেরা হাতে ঝাড়ু, কোদাল আর লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওষুধ আনতে গেলে এবার আমাকে হেঁটে যেতে হবে। এতে অন্তত 5 ঘন্টা অতিরিক্ত সময় নষ্ট হবে। আর 1 সেকেন্ডও নষ্ট নয় পাঁচু। তুই শুধু ওষুধ এনে দে। শিবু বাবা ঠিক বলেছে। ডাক্তারবাবু, আপনি যান। আপনার পায়ের জুতো না ছেঁড়া পর্যন্ত আমরা আপনার পথ চেয়ে থাকবো। ভগবান আপনাকে শক্তি দিক। পাঁচু আর দেরি করল না। বন্ধুর চোখে সাহস আর গ্রামের মানুষের চোখে বিশ্বাস দেখে সে এবার জুতো পায়ে জীবনের সবচেয়ে কঠিন পথে রওনা দিল শহরের দিকে। তার হাতে এখন ওষুধ কেনার মতো টাকা আছে ঠিকই, কিন্তু সময় কেনার কোনো উপায় নেই। পাঁচু, তুই যাবি, কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনবি? বল শিবু, আর দেরি করিস না। তুই যখন বাইক ফেলে আসছিলি তখন কি লোকগুলো তোকে কোনো কথা বলছিল? শুধু কি চিকিৎসা বন্ধ করতে বলছিল? হ্যাঁ, ওরা বলছিল এটা অভিশাপ, ডাক্তার দেখালে আরো ছড়াবে। শিবু পাঁচুকে টেনে সেই ভাঙা ঘরের দিকে নিয়ে গেল, যেখানে রমার ছেঁড়া ফ্রকটি পড়েছিল। পাঁচু, এই মেয়েটা মারা গেছে অবহেলায়।
কিন্তু আমি যখন তোর দরজায় কড়া নাড়ি, তার কয়েক মিনিট আগে এই মেয়েটা আমার জানলায় এসেছিল, জানিস? শিবু লণ্ঠনটা ঘরের জানলার দিকে ধরল, যেখান দিয়ে মেয়েটি তার কাছে এসেছিল। জানলাটি কাঠের, পুরনো এবং নড়বড়ে। আমি একা মরিনি, ওরাই মেরেছে। শুধু অভিশাপ নয়, তারা বিষ মিশিয়েছিল। পাঁচু এবং শিবু দুজনেই পাথরের মতো জমে গেল। বিষ? কাদের কথা বলছে? কারা? কে মেরেছে তোকে মা? কার বিষ? জানলার কাঠের উপর লণ্ঠনের আলোয় স্পষ্ট হয়ে উঠল একটি অক্ষর। পাঁচু ঝট করে তার মেডিকেল ব্যাগ থেকে একটি পুরনো প্রেসক্রিপশন বের করল। হরেন কাকার নাতনি দিনা, দীননাথের নাতনি রমা। এই গ্রামের সবচেয়ে বেশি আক্রান্ত পরিবারগুলো হলো দাস, দত্ত, দে পরিবার, যাদের নামের প্রথম অক্ষর দ। শিবু, এটা শুধু কুসংস্কার নয়, এটা একটা ষড়যন্ত্র। ওরা চায় না আমরা চিকিৎসা করি। ওরা হলো এই গ্রামের কিছু ধনী ও প্রভাবশালী লোক। বাইক যারা নিয়ে গেছে তারা ওই লোকগুলোরই ভাড়া করা গুন্ডা। তার মানে ওই লোকগুলো শুধু চিকিৎসা বন্ধ করেনি, তারা হয়তো খাবারে বা জলে ধীরে ধীরে বিষ মিশিয়ে এই রোগকে আরো মারাত্মক করে তুলেছে। হতে পারে। বিশেষ করে দ অক্ষর দিয়ে শুরু হওয়া গরিব পরিবারগুলোকে টার্গেট করা হয়েছে। পাঁচু তার পকেট থেকে ইঞ্জেকশন কিনবার সমস্ত টাকা বের করল। আমার হাতে এখন শুধু ওষুধ আনার কাজ নয় শিবু, আমাকে প্রমাণ খুঁজতে হবে। আমাকে থানায় রিপোর্ট করতে হবে, কিন্তু রিপোর্ট করার আগে ওষুধ চাই। তোকে এখন আরো বড় ঝুঁকি নিতে হবে। বল বন্ধু। তুই গ্রামের যুবকদের নিয়ে রমার ঘরের মতো সমস্ত আক্রান্ত বাড়িগুলোর খাবার, জল আর রান্নাঘরের দিকে নজর রাখবি। আর খবরদার, কাউকে যেন জানতে দিস না যে আমরা এই সত্যটা জানি। আমি যাচ্ছি, আমি ওষুধ আর পুলিশ নিয়ে ফিরব। যদি কোনো কারণে দেরি হয়, তুই শুধু গ্রামবাসীকে ভরসা দিবি। পাঁচু আর এক মুহূর্ত দাঁড়ালো না। বন্ধুত্বের চেয়েও বড় এক দায়িত্ব নিয়ে এসে শহরের দিকে রওনা দিল। ডাক্তার পঞ্চানন মণ্ডল তখন খালি পায়ে প্রধান সড়ক ধরে শহরের দিকে দৌড়চ্ছেন। পাঁচু প্রায় 2 ঘন্টা ধরে ছুটছেন। ভোরের আবছা আলোয় তিনি দেখতে পেলেন দূরে একটা পণ্যবাহী ট্রাক ধীর গতিতে চলছে। পাঁচু শেষ চেষ্টা হিসেবে ট্রাকের দিকে দৌড়লেন এবং হাত দেখালেন। ভাগ্যক্রমে ট্রাকটি থেমে গেল। কি ব্যাপার ডাক্তারবাবু, এত ভোরে খালি পায়ে? দোহাই আপনার, আমি পূর্বপাড়ার ডাক্তার। গ্রামে মরগ লেগেছে, আমাকে এক্ষুনি শহরে যেতে হবে। উঠে পড়ুন, আমি যাচ্ছি শহরের দিকে, আপনি ভয় পাবেন না। ট্রাকে ওঠার পর পাঁচু যেন কিছুটা স্বস্তি পেলেন। তিনি দ্রুত তার পকেটে রাখা প্রেসক্রিপশন আর ডায়েরি বের করলেন। ওই লোকগুলো দ অক্ষর দিয়ে শুরু হওয়া পরিবারের উপর টার্গেট করেছিল। কেন? হঠাৎ তার মনে পড়ল গত বছর মেডিকেল কলেজে তার কালাজ্বরের থিসিসের একটি অংশের কথা। কালাজ্বর আক্রান্ত দুর্বল রোগীদের উপর সস্তা এবং ক্ষতিকারক কীটনাশকের প্রয়োগ, যা রোগীর উপসর্গকে বহুগুণ বাড়িয়ে মৃত্যু দ্রুত করে। ভাই ভাই ভাই, ট্রাকটা থামা, আমাকে স্থানীয় বাজার থেকে একটা জিনিস কিনতে হবে। ট্রাক থামতেই পাঁচু একটা ছোট মুদি দোকানে গেল এবং সস্তা দামের একটি ফসফেট ভিত্তিক কীটনাশকের শিশি কিনে নিল। এটাই, রমা এই জিনিসটারই গন্ধ পেয়েছিল। হয়তো রাতের আঁধারে এদের জলের ট্যাঙ্কে বা রান্নাঘরে এটি মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু রোগ নয়, এটা ছিল পরিকল্পিত গণহত্যা। প্রভাবশালীরা মরকের সুযোগ নিয়ে দরিদ্রদের গ্রাম ছাড়া করতে চেয়েছিল। এদিকে পূর্বপাড়ায় শিবু রমার ফ্রকের দ অক্ষরটি মাথায় রেখে তার অভিযান শুরু করেছে। শিবু গ্রামের 4 জন বিশ্বাসী যুবককে ডাকল, যারা সকলেই দ অক্ষরহীন ভিন্ন পাড়ার লোক। শোনো, ডাক্তারবাবু ওষুধ আনতে গেছেন, কিন্তু তার আগে আমাদের গ্রামকে বাঁচাতে হবে। আমাদের গ্রামে অভিশাপ নয়, বিশ্বাসঘাতক আছে। শিবু তাদের নিয়ে রাতের আঁধারে আক্রান্ত পরিবারগুলির রান্নাঘর এবং জলের ট্যাঙ্ক গোপনে পরীক্ষা করতে শুরু করল। হরেন কাকার বাড়িতে তখনও আতঙ্ক বিরাজ করছে।
শিবু আর তার সঙ্গীরা হরেন কাকার ঘরের বাইরে থাকা জলের ট্যাঙ্কের কাছে পৌঁছল। শিবু লণ্ঠনের আলোয় জলের ট্যাঙ্কের ঢাকনা খুলতেই দেখল জলটা কিছুটা ঘোলাটে এবং উপরে সামান্য তেলের মতো একটা স্তর ভাসছে। ঠিক তখনই পাশের একটা ঝোপ থেকে দুজন লোক বেরিয়ে এলো। তারা শিবুর দলের লোক নয়। কিরে, এত ভোরে এখানে কি করছিস তোরা? জল চুরি হচ্ছে নাকি? শিবু বুঝল এরাই সেই ষড়যন্ত্রকারী দলের নজরদার। না, ডাক্তারবাবু বলেছিলেন জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে। মশা ডিম পাচ্ছে। কিসের ডাক্তার? গ্রাম ছাড়া কর এসব ডাক্তারকে। তোদের এখন ডাক্তার দেখাতে হবে না। লোকটা লাঠি তুলে শিবুর দিকে তেড়ে এলো। শিবু এক মুহূর্ত দেরি না করে লণ্ঠনটা তাদের দিকে ছুঁড়ে মারল। লণ্ঠনটা ভেঙে গেল, কিন্তু তার আলোয় এক মুহূর্তের জন্য তাদের কাপড়ে ঢাকা মুখটা দেখা গেল। তাদের মধ্যে একজন ছিল গ্রামের ধনী মহাজন দেবেন্দ্র দাসের ম্যানেজার। শিবু ও তার সঙ্গীরা তখন লোক দুটোর ওপর ঝাঁপিয়ে পড়ল। এটা নিছক মারামারি নয়, জীবনের লড়াই। শিবু লোক দুটোর লাঠি কেড়ে নিয়ে চিৎকার করে উঠল, কাকা, কাকা বাইরে আসুন, এরা আপনার জল বিষাক্ত করেছিল। বৃদ্ধ ও গ্রামের আরো কয়েকজন লোক তখন ঘর থেকে বেরিয়ে এলো। এই লোকগুলোই ডাক্তারবাবু ঠিকই বলেছিলেন। ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। শিবু সেই ম্যানেজারকে ধরে জলের ট্যাঙ্কের কাছে নিয়ে এলো। তোরা এই জলে বিষ মিশিয়েছিলি? মরকের সুযোগ নিয়ে গরিবদের সর্বনাশ করতে চেয়েছিলি? ঠিক এই মুহূর্তে দূরে মোটর বাইকের আওয়াজ শোনা গেল। না, সেটা পাঁচুর বাইক নয়। ট্রাক থেকে নেমে পাঁচু একটা নতুন মোটর বাইক ভাড়া করে এবং পিছনের সিটে ওষুধ ভর্তি একটা বড় বাক্স নিয়ে পূর্বপাড়ার দিকে ছুটে আসে। আর তার পিছনে একদল সশস্ত্র পুলিশ ভ্যান গ্রামের দিকে ধেয়ে আসছে। কালাজ্বরের মড়ক কেবল রোগ ছিল না, তা ছিল মানুষের লোভ আর অন্ধকারের প্রতীক। সেই রাতে অমাবস্যার আঁধার কেটে গিয়েছিল, গ্রাম বাঁচল, আর সেই সাথে প্রমাণ হল ভূতের অভিশাপের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মানুষের লোভ।